আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে এনসিপি আর বাংলাদেশ থাকবে না, এনসিপি সর্বশেষ বলেছে আওয়ামী লীগ থাকলে এনসিপি থাকবে না, মানে কেউ একজন থাকবে আর কি বাংলাদেশে। আওয়ামী লীগ তো একটা গ্রাসরুটের দল, দিন শেষে আওয়ামী লীগই থাকবে প্র্যাকটিক্যালি। বাংলাদেশে একটা হরর অবস্থা, কয়েকদিন ধরে খুনের ঘটনা বেড়ে গেছে। আজকে বিকাল বেলা ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষিকাকে তার ডিপার্টমেন্টে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটা যে বর্ণনা প্রথম আলোতে আছে, এটা একটা জঙ্গি গ্রুপের কাজ মনে হচ্ছিল। তার ডিপার্টমেন্টে একজন পুরুষ কর্মচারী এবং তাকে কুপানো হয়েছে। শিক্ষিকা, তার নাম হচ্ছে আসমা সাদিয়া রুনা। তাকে হাসপাতালে নেওয়ার পরে উনি যখন চিকিৎসা শুরু করা হয়েছে তখন মারা গেছেন এবং চিকিৎসক বলছেন তার মাথায় এমন ভাবে আঘাত করা হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন। বাংলাদেশে এই ঘটনাগুলো আমরা আগেও বিভিন্ন সময় দেখেছি। এটা সেরকম ঘটনা কিনা সামনে হয়তো আমরা জানতে পারবো সেটা। তারেক রহমানের সরকার 2 সপ্তাহ এর মাঝে অতিক্রান্ত হয়েছে। তারেক রহমানের সরকারের নানা কথা আমরা শুনছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই হেলথ সার্ভিস, খুব ভালো ভালো প্রজেক্ট এগুলা, কিন্তু মূল ক্রাইসিসটা হচ্ছে টাকার সমস্যা। এর জন্য টাকা নাই, গভর্নমেন্ট সেই পরিস্থিতি রেখে যায় নাই। এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। পল কাপুর বাংলাদেশে এসছেন। পল কাপুর আসলে এখন শোনা যাচ্ছে ইউনুস গভর্নমেন্ট যে চুক্তিগুলো করে গিয়েছিলেন সেগুলোর ব্যাপারেই মনে করিয়ে দিতে এসেছেন যে এই চুক্তিগুলো মেনে চলতে হবে বাংলাদেশে। ফরিদ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। জি, ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনার ভাবির পোলারা তো থাকবে না বাংলাদেশে। এখন আমার ভাবির পোলারা এই জন্য রাগ করছে, আমার ভাইয়ের অরিজিনাল পোলারা যদি বাড়িতে চলে আসে তখন তো আমার ভাবির পোলাদের চলে যেতে হবে, কারণ আমার সম্পত্তির ওয়ারিশটা হবে ভাবির পোলারাই, তাই না? আমার ভাইয়ের পোলার সম্পত্তির ওয়ারিশ কে হবে? কিন্তু ভাবির পোলা যেটা আগে থেকে হাতে নিয়ে আসছে বা ভাইকে ছাড়াই যেগুলো জন্ম নিয়েছে সেগুলো তো ওয়ারিশ পাবে না, তাই তারা গুসা তো করবে, এটাই স্বাভাবিক। যখন সম্পত্তির অরিজিনাল ওয়ারিশদার আসবে তারা তো চলে যেতেই হবে। তবে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা চলে যেতে চায়। কারণ আমি তো জানি যে আমার ভাবির পোলাদের পেটে পাড়া দিয়ে নারী ভুড়ি বের করে ফেলবে পাবলিক, তাও তারা যাবে না। তাদের যদি এই শুভবুদ্ধির উদয় হয় এটাকে আমি তাদের স্বাগত জানাবো। কারণ কাইজে ঝগড়া বাদ দিয়ে, ঝুট ঝামেলা বাদ দিয়ে জমির যাদের অরিজিনাল ওয়ারিশ, এই বাড়ি ঘর মানে এই দেশ যার, তাদের হাতে তুলে দিয়ে তারা চলে যাক, এটাই বরং ভালো হয়। এটা তো শুভবুদ্ধির উদয়। আমি বুঝতে পারতেছি না আমার ভাবির পোলাদের শুভবুদ্ধির উদয় এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কেন, নাকি এটা গুসা করে বলতেছে, বুঝতেছি না। তো মাঝে মধ্যে তাদের যে আনছে, তাদের যে পয়দা করছে, ইউনুস সাহেবেরও দেখতাম মাঝে মাঝে গুসা উঠতো। তিনি বলতেন আমি কিন্তু চলে যাব আমাকে জোর করলে। আমরা দেখতাম তিনি মাঝে মধ্যে হুমকি দিতেন। ওই স্বভাবটা তো তাদের আছে, তাই এগুলো তারা বলবেই, বলতে দেন, একটু অপেক্ষা করেন। কোর্টের সিদ্ধান্তটা একটা তাদের বড় একটা আঘাত কি মনে হচ্ছে? জুলাই সনদ নিয়ে কোর্ট যেটা বলেছে, এখন আমি তো চিন্তিত। কোর্ট যেটা বলেছে সেটা সঠিক, সুতরাং তাদের মাথা কপালে তো চিন্তার ভাঁজ আসবেই। কিন্তু সমস্যা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের এই মুসলেকা গভর্নমেন্টের, মুসলেকা প্রধানমন্ত্রীর, মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী সকালে যা বলে বিকেলে বলি নাই। এরকম যদি কোর্ট আবার বলে বসে বেঁকে বসে, আমাদের কিছু করার নাই, কারণ তাদের এটা অভ্যাস আছে। আমরা দেখেছি মোটামুটি যারা সত্যের আইন, আল্লাহর আইন, একের মিশা কথা জীবনেও বলবো না, এরকম তাদের ভাব, তারাও দেখেছি বলেছে যে আমরা শপথ নেব না যদি বিএনপি অমুক কাজটা না করে। আমরা দেখেছি 2 ঘন্টা পরে গিয়েও শপথ নিয়েছে। তাই তাদের কথা বিশ্বাস করা অবিশ্বাস করা দুটাই বিপজ্জনক। তবে এই আদালতের যেভাবে শুনেছি যে রিট করা হয়েছে, সেই কথা উপরেই যদি আদালত থাকে তাহলে তো আমার ভাবির পোলারা তো ভয় পাবে। তারা তো তখন লাওয়ারিশ হয়ে যায়, তারা তো তখন ওই যে কেসকি বান্দির পোলায় থেকে যায়। কারণ আগেকার যুগে কেসকি বান্দির পোলারা বাড়িতে থাকতে পারতো কিন্তু ওয়ারিশ পাইতো না। কিন্তু এই যুগে ইউনুসিয়া যুগে কেসকি বান্দির পোলারা বাড়ির ওয়ারিশ যে বাড়ির মালিক তাকে তাড়িয়ে দিয়ে তারা দখল করে বসে। সুতরাং হাইকোর্ট যদি কোর্ট যদি এই রিট বাস্তবায়ন করে, এটা আমলে নেয়, তাহলে তো আমার ভাবির পোলারা গোসা করবেই, কষ্ট পাবে, রাগ করবেই।
জি কোর্টের বিষয়টা যখন আসলো, সেদিন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কোর্টে একটা রিট মনে হয় দায়ের হয়েছে, জি অ্যাটর্নি জেনারেল অফিস সেটা তার পক্ষ নিয়েছে, এবং কোর্ট যে 4 সপ্তাহ সময় দিয়েছে, এটা অনেকে মনে করছে এটা ঝুলে থাকবে, সেখানে কোনো একটা সিদ্ধান্ত আসবে না। কিন্তু আপনি আবার আরেকটা মনে করিয়ে দিয়েছেন, এরা বিএনপি কোন জায়গায় কতক্ষণ স্থির থাকতে পারবে সেটার কোনো নিশ্চয়তা নেই। জি 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 নিশ্চয়তা এই জন্যই নাই, এটা আমরা বলতেছি না, তাদের কার্যকলাপে প্রমাণিত হয়েছে। আমরা নিশ্চিত থাকতে চাই, কিন্তু আমরা দেখলাম আগে শুনেছি হাকিম লড়ে তো হুকুম লড়ে না, এখন হাকিম লড়ে হুকুমও লড়ে। সুতরাং আমরা এইভাবে বিশ্বাস করতে পারি না। এই জন্য তবে এদের যে সামনে যে এদের লক্ষণ যা দেখতেছি, তবে এরা যত কিছুই করুক, যতই একডুম বাগডুম ঘোড়ার ডুম সাজাক, এদের মনে হয় এদের কপালের সামনে শনি আছে আওয়ামী লীগ আসার আগেই। এটাও আবার মাঝে মধ্যে আমার মনে হয়, কারণ আপনি যে কথাটা বললেন একজন শিক্ষিকার যে পরিণতির কথা, আবার সেই জঙ্গিবাদ, আবার সেই 63 জেলায় 64 জেলার মধ্যে 63 জেলায় বোমা মারার দিন ফিরে আসতেছে কিনা। এগুলো কিন্তু এই যে হত্যার কথাটা আপনি তুললেন, এটা কিন্তু সাধারণ হত্যা না। একজন শিক্ষিকাকে যেভাবে হত্যা করা হয়েছে এবং তারপরে কে যেন আত্মহত্যা করেছে, তাই এগুলো তো সন্দেহজনক, এটা তো ব্যক্তিগত কোনো কিছু না। এইখানে অন্য কিছু ঘটেছে, এটা ধামাচাপা দিবে, এটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। কারণ এই বাংলাদেশটা এই মুহূর্তে আইএসআই এর 3য় শাখা, মানে আইএসআই এর বি টিম বা পাকিস্তানের বি টিম এখন ক্ষমতায়। আমরা যে যাই বলি না কেন, উগ্রবাদ এই মুহূর্তে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোন উগ্রবাদ? যে উগ্রবাদ আমাদের দেশকে বহির্বিশ্বে একটি সন্ত্রাসী জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরতেছিল, সেই দিনগুলোই আবার আমরা দেখতে পাচ্ছি। অলরেডি 17 মাসে বাংলাদেশে জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে আছে। আপনি এদের জ্বালায়, পর গাছার জ্বালায় এখন গাছ খুঁজে পাবেন না। যদি অনেক চিঙ্কুপাম, অনেক আওয়ামী বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, ভারত বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, তাদের ভাষায় না বাংলাদেশ ঠিক আছে, তাদের কাছে তো ঠিক থাকবেই। তাদের কাছে ঠিক ততক্ষণই থাকে যতক্ষণ আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকে। অর্থাৎ এই দেশের কিছু মানুষ আছে, তারা মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলে দেশে গণতন্ত্র থাকে, আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলে দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকে। মানে এদের 71-এ এত আঘাত পেয়েছে তারা, তাদের পূর্বসূরীরা এত আঘাত পেয়েছিল, এমন ভাবেই তাদের মন্ত্র পড়িয়ে দিয়েছে যে বাবারে যত যাই করার জীবনে ইসলামের 5 স্তম্ভ তো মানবেই, 6 নম্বর স্তম্ভ হলে আওয়ামী লীগ বিরোধিতা করবে। এটা ইমানি দায়িত্ব হিসেবে তারা এটা পালন করে এবং করে চলছে, আমরা তা দেখতেছি। শুধু যে দাড়ি টুপি আলাদা তা না। আগে আমি মনে করতাম, এই ভাই আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাইতেছি, আমি প্রথমে যখন আমি প্রগ্রেসিভ রাজনীতিতে যুক্ত হই ছাত্র ইউনিয়নে, তখন মনে হইতো যে এই দেশে শুধু মৌলবীরাই হলো বদমাইশ, এরাই জঙ্গিবাদ, এরাই হচ্ছে দেশকে পিছিয়ে নেওয়ার 1 নাম্বার, মানে প্রথম সারিতে আছে। এখন আমার তা মনে হয় না। আমার বোধ, অনেকেই জানে যে আমি মৌলবীদের বিরুদ্ধে কথা বলি সারাদিন, আসলে তা না। আমার তাদের প্রতি করুণা হয়, তাদের প্রতি কষ্ট হয়, তারা নিজেরাও মরতেছে, দেশটাকেও মারতেছে, সারা পৃথিবীকেও ভিন্ন মেসেজ দিতেছে। কিন্তু এখন বুদ্ধিমান হওয়ার পরে দেখলাম যে এই মৌলবীদের চাইতে আপনার আমার মতো কোটটাই পরা, ক্লিন শেওয়ালা, যেগুলো মৌলবাদী, এরা আরো মারাত্মক। আপনার আমার মতো প্যান্ট শার্ট পরা, দাড়ি টুপি আলা হইলেই রাজাকার আলবদর তো আছে, কোনো সন্দেহ নেই। 71-এ আমরা দেখেছি দাড়ি টুপি আলা রাজাকার ছিল, যদি এখন এটা রং দিতে চায়, কিন্তু এগুলো একটা বদমাইশি, কোনো রং দেওয়া হবে না, ইতিহাস মুছে ফেলা যায় না। তাদের জেনারেলের ভাষা, হিস্ট্রি ক্যান নট বি রেজড, ইতিহাস কখনো মুছে যাবে না। কিন্তু এখন দেখি সিংকুক বাম, তারপর বিএনপি পন্থী, এদের মধ্যে যে রাজাকার আলবদরের চিন্তা চেতনা আছে, অসম্ভব ব্যাপার। মানে এদের কথা হইলো যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এদের মাথা গরম হয়ে যায়, এদের মাথা নষ্ট হয়ে যায়। কেন? আওয়ামী লীগের যে খুব প্রগ্রেসিভ দল তা কিন্তু না। আওয়ামী লীগ রোজা করে, নামাজ পড়ে, মসজিদ বানায়, তারপরেও তাদের ভালো লাগে না। কারণ কি জানেন? ওই যে 71, মানে 71 আসলে আর বঙ্গবন্ধুর নামটাতে এদের, আপনি যে কোনো রাজাকার আলবদরের সামনে শুধু বঙ্গবন্ধুর আলাপ করবেন 1 মিনিট, হয় ওই শয়তানের মতো, ওই যে ইসলাম ধর্মে নাকি আছে আজান দিলে শয়তান চলে যায়, আপনি বঙ্গবন্ধুর নামে 1 মিনিট কথা বলবেন, আপনার 5 টাকায় চলে যাবে, আর না হয় সে আপনারা মারবে, গালি দিবে।
এখন তো মারবে, আর আগে পালিয়ে যেত। আর যদি আপনি বঙ্গবন্ধুর ভাষণ বাজান, মানে আমার মতে এ রাজাকার আলবদরদের জেল না দিয়ে, এদের মানে ফাঁসি না দিয়ে এদেরকে 10 বছরের সাজা দিতে হবে, যে 10 বছর দিনে 2বার 3বার করে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে হবে। দেখবেন ওরা সুইসাইড করবে, ওরা মারা যাবে। মানে এইরকম তাদের রাগ, এত ক্ষোভ। আমি কোনো মৌলবীকে, মানে এটা আমি আপনাকে 15-20 বছর আগের কথা বলতেছি, মৌলবী না, ক্লিন শেপ করা এক লোক সেনাবাহিনীতে চাকরি করতো। আমি তাকে 2001 সালে বঙ্গবন্ধুর ছবি পাড়াইতে দেখছি, আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কাকা আপনি এই ছবিটা পারালেন কেন? আপনি তো একজন মুক্তিযোদ্ধা। আমি অবাক হয়ে গেলাম, তিনি যে ভাষায় জবাব দিচ্ছে এগুলো এখানে বলা যাবে না। এই শব্দগুলো মানে আপনি পাবলিকলি বলতে পারবেন না, বঙ্গবন্ধুর সঙ্গে এমন কথা বলবো। আমি অবাক হয়ে যাই। ওই লোকের সন্তান আবার পরে আওয়ামী লীগ করতো, এই যখন 17 বছর আওয়ামী লীগ ছিল। এই যে বাংলাদেশে মানে বিস্ময়কর ব্যাপার এগুলো। আপনি মানে আমি যদি এই অভিজ্ঞতার কথাগুলো আপনাকে বলি, আপনি বিশ্বাস হয়তো করতে পারবেন না। এগুলো আমি যেটা বললাম, আমার এলাকার জামালপুরের লোকজন বুঝে ফেলছে আমি কার কথা বলেছি, কার সন্তানের কথা বলেছি। কারণ আমি কিন্তু বলছি একজন মুক্তিযোদ্ধা। আপনার ভাবিপুলাদের অনেক কথা বেরুচ্ছে নতুন করে। বারে গিয়ে মারা গেছে একটা ছেলে, জুলাই শহীদ বললে 30 লক্ষ টাকা তুলে নিয়ে চলে গেছে। আপনারা তো ওই আমি দেখেছি, ওটা আমতারেকও বলেছে 30 লাখ নিয়ে গেছে। এটা তো মদ খেয়ে মারা গেছে। আরে ভাই, যাত্রা বাড়িতে ধর্ষণ করেছিল, সেই ধর্ষককে আবার তারই সহকারী এই জুলাই সন্ত্রাসীরা মেরে ফেলেছে, তাকেও তো জুলাই যোদ্ধা বানানো হয়েছে। এটা তো আরো ভয়ঙ্কর। এই যে ইনুস যে অতিরিক্ত 1 বছরের নিলেন, নিরাপত্তা নিলেন, এটাও মানবিক ভাবে বলা হচ্ছে লোকটা এত বুড়া, দৌড়াইতে পারবে না। অন্যদের দৌড়ানো দিলে সে তো দৌড়াইতে পারবে, এই লোকটা দৌড়াইতেও পারবে না। কিন্তু এর জন্য এই লোক তো বাথরুমে যাইতে লোক লাগে, আমি তো জানি। এই লোক বাথরুমে যাইতে 2টা লোক লাগে, আর সেই লোকের এসএসএফ দিতেছে কেন আমি বুঝি না। এসএসএফ, আচ্ছা এই যে এসএসএফ দিল, কোনো কারণে যদি আওয়ামী লীগের 100 লোক একটা শক্ত মিছিল করে, ও দেখলে আর শুনলেই তো হার্ট ফিল করে মারা যাবে, এসএসএফ তে কি হবে? তাকে যে নিরাপত্তা দিয়েছে, আমার এটা হাসি আসে। এটা অনেকটা ওই যে খালেদা জিয়ার মরে যাওয়ার পরে যে নিরাপত্তা দিয়েছে না, লাশের নিরাপত্তা, ওইরকম নিরাপত্তা মনে হয় আমার হাসি আসতেছে। এটা আমাদের ট্যাক্সের টাকা এরকম একটা দেশদ্রোহীকে অতিরিক্ত নিরাপত্তা দিতে হবে। মহসিন রশিদ নামের একজন লোক সুপ্রিম কোর্টে, তিনি ইউনূসের বিরুদ্ধে একটা মামলা করার জন্য পেপারস জমা দিয়েছেন এবং অ্যাকসেপ্ট হয় না। এটা ওইখানে আছে 2024 জুন মাসে ফিলিপাইনে ইউনূস সরকারের একটা কনফারেন্স ছিল। ওই কনফারেন্সে আসিফ নজরুল গিয়েছিল। ওই কনফারেন্সে কিন্তু এই নকশাগুলা তৈরি করা হয়েছিল। শেখ হাসিনা করতে হলো। হ্যাঁ শুনেন, এই অ্যাকচুয়ালি আমি এটা আরো দূরে যেতে চাই। শেখ হাসিনাকে, আওয়ামী লীগের সরকারকে উচ্ছেদ করার পরিকল্পনা, এটা তো যেদিন বিডিআর হত্যাকাণ্ড ঘটায় সেদিনই তো বোঝা গেছে যে এরা পরিকল্পনা করতেছে। এই সদ্য মনে হয় দেখেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ যখন ক্ষমতা চলে আসছে, জেলে বিদ্রোহ করা হচ্ছে, অনেক করা হয়েছে, কিন্তু তখন ওই পরিস্থিতিতে বিডিআর এর ঘটনা হয়েছে। জি, মূলত ওই দিন আসলে তো টার্গেট ছিল শেখ হাসিনাই। তার আগের দিন শেখ হাসিনাকে মেরে ফেলতে পারে নাই, যে কোনো কারণেই হোক, তথ্য ফাঁস হয়ে যাক বা যে কোনো কারণেই হোক, তারা পারে নাই। পরের দিনই তো এই ঘটনাটা ঘটেছে। দরবারটা হওয়ার কথা ছিল তো আগের দিন, তাই না? আগের দিন মানে যে দরবার, যে শেখ হাসিনার যে দরবার শেষ হয়, তারপর আগের দিনই তো এটা ঘটার কথা ছিল, ঘটে নাই, কোনো কেন ঘটাইতে পারে নাই। পরে তার একটা স্যাবোটাজ ঘটাইছে। আপনি যেটা বললেন, শেখ হাসিনার সরকারকে এই দেশে, আমি বারবার বলে এসেছি, মিলিটারি আর মোল্লা। আমার এই কথা শুনে অনেকেই রাগ করে, অনেকে আমারে আনফলো করেছে, আমি শুনেছি, কয়েকজন আমাকে বলেছে। কিছু করার নাই, আমি শেখ ফরিদ একজন ক্রিটিক। আমার মূল পরিচয় হচ্ছে আমি ক্রিটিক, আমি সমালোচক। আমাকে ওই কথাগুলোই বলতে হবে, যে কথাগুলো সবাই বলে না সেটা আমাকে বলতে হয়, এবং আমি বলতে চাই। সেটা হলো যে মোল্লা মিলিটারি আওয়ামী লীগের কোনোদিন খালি বন্ধু ছিল না। আপনি জোর করে কাউকে বন্ধু বানাতে পারবেন না। আপনাকে যে লোকটা মনে প্রাণে ঘৃণা করে, যে প্রতিদিন তার ঘরে আওয়ামী লীগ ঘৃণার শব্দ শিখে, যে প্রতিদিন তার প্রতিষ্ঠানে
তার ব্যবসা প্রতিষ্ঠানে, তার কর্মের স্থলে সারাদিন আওয়ামী লীগ বিরোধিতা, বঙ্গবন্ধু বিরোধিতা করে। আর আমি অন্যান্য প্রতিষ্ঠানের নাম নিলাম না, অনেকে আহত হন। সেই সমস্ত বিশেষ প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে সারাদিন বঙ্গবন্ধু আওয়ামী লীগের বিরুদ্ধে আলোচনা। এটা আমি 12 বছর না 20 বছর, প্রায় 2 যুগের অভিজ্ঞতা থেকে বললাম। সারাদিন আলোচনা হয়। তারা বঙ্গবন্ধুর দলের, বঙ্গবন্ধুর মানুষের, বঙ্গবন্ধুর চেতনার, তার কন্যা শেখ হাসিনার পক্ষে তারা থাকবে। তারা তো ষড়যন্ত্র অলওয়েজ করবে। আমি তখন উত্তরাতে থাকি। আমাকে একজন এসে, আমার বাড়িতে একজন মেহমান এসেছিল। তিনি একজন সামরিক কর্মকর্তা পরিবারের, সামরিক পরিবারে। আমি তাকে চিনতাম না, সামরিক পরিবার। আমার বাসায় কে কে দেখা করে সবার খোঁজ আমি জানি না। আমার বাসায় আরেক মেহমান বললো যে উনি হচ্ছেন শেখ হাসিনার দেহরক্ষীর, এই পরিবার থেকে শেখ হাসিনার একজন দেহরক্ষী আছে। আমি বললাম তো জামাত করে, শেখ হাসিনা কি কেমন? এটাই হচ্ছে সমস্যা। দেখছেন, এটা তখন বিশ্বাস করি না, এটা বুঝতে পারছি 4-5 তারিখের পরে। এইভাবে সব জায়গায় মোল্লা মিলিটারি কোনোদিনই আওয়ামী লীগের বন্ধু ছিল না। এটা আমি আওয়ামী লীগের বন্ধুদেরও বুঝাইতে পারি না, আওয়ামী লীগের মুরব্বীদেরও বুঝাইতে পারি না, খোদ আওয়ামী লীগের কট্টর মানুষেরও বুঝাইতে পারি না। বোঝানো যায় না। যেটা সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন যে মৌলবাদী শক্তি হচ্ছে আওয়ামী লীগের 1 নম্বর শত্রু। যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, অফিসিয়াল কারণে, নৈতিক কারণে, কূটনৈতিক কারণে, রাজনৈতিক কারণে বা বহুবিধ কারণে সৈয়দ আশরাফ সাহেব মিলিটারি নামটা নিতে পারেন নাই। কিন্তু এটা বুঝে নিতে হবে, সমাজদারকে নিয়ে ইশারা বি কাফিয়ে। কারণ আমাকেও যদি কালকে সরকারি কোনো পদ দেওয়া হয়, আমি কি গিয়ে বলতে পারবো মোল্লা আর মিলিটারি আওয়ামী লীগের শত্রু? আমিও পারবো না, আপনিও তখন বলতে পারবেন না। বাইরে থেকে বলা যায়। যেমন আসিফ স্যারকে বলেছিল আপনার 26 লক্ষ ভারতীয় কোথায় যাদের চাকরি করছে, বলেছিলেন বাংলাদেশের ভারত বিরোধী যে জজবাকে আপনি একটা সমুদ্রে পরিণত করছেন, 26 লাখ কোথায়? কি বলেছিল তিনি? কি বলেছিলেন? আমি তো তখন সরকারে ছিলাম না, উপদেষ্টা ছিলাম না। এখন তাকে যদি জিজ্ঞেস করে আপনি যে সরাইলেন না, কারণ কি? বলবো আমি তখন উপদেষ্টার বাইরে। তো আসলেই মানুষ যখন কোনো জায়গায় থাকে, পদে থাকে, বলা যায় না। যেমন আপনি এখন উপস্থাপক, অনেক প্রশ্ন আছে যেগুলো আপনি আমাকে করতে পারবেন না, আমি বললেও আপনি বলতে পারবেন না, আলোচনায় যেতে পারবেন না। সৈয়দ আশরাফ সাহেব যেটা বলেছিলেন, যিনি বিজ্ঞ, তার অভিজ্ঞতা, তিনি ছিলেন স্বল্পভাষী, দীর্ঘ ভাষণে তিনি বলেছিলেন সেদিন যে মৌলবাদী শক্তি হলো আওয়ামী লীগের শত্রু। এটা আমরা বারবার বলছি। মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগের শত্রু না, আজকে প্রমাণ হচ্ছে এটা বিএনপির শত্রু। যদিও মৌলবাদীদের প্রধান পৃষ্ঠপোষক, 1 নম্বর পৃষ্ঠপোষক বিএনপি। তাদের কোল্লে, পিঠে, ঘাড়ে ফিডার খিলিয়ে তাদেরকে বড় করেছে, পেলে পুষে এখন তাদেরকে খেতে যাচ্ছে। আমরা জানি না এর শেষ কি হবে। তবে এই দেশটাতে আপনি যেটা বলেন, আমার ভাবির পোলারা চলে যেতেই হবে। কারণ এই দেশটা আমার ভাবির পোলাদের না, এই দেশটা আমার ভাইয়ের পোলাদের। আপনি যে বললেন এই যে মনে হয় আওয়ামী লীগের ক্ষমতায় আসলো, তাহলে মোল্লা মিলিটারি এসে কি করবে? মোল্লা মিলিটারি সম্পর্কে আপনি, ধন্যবাদ আপনাকে। আমি এই কথা তুললেও কেউ আমাকে কাউন্টার প্রশ্ন করে না, আমি উত্তর দিতে পারি না। কারণ কাউন্টার প্রশ্ন না করতে উত্তর দেওয়া যায় না। আপনি আমি চাই যে আজকের এই কথাটা যেন দয়া করে আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের বুদ্ধিজীবী, আর আওয়ামী লীগের নীতি নির্ধারক, তারা আমার এই কথাটা অন্তত দয়া করে একটু শুনবেন, মানেন না মানেন। আপনি যেটা বললেন যে তাহলে আওয়ামী লীগ কি করবে আবার ক্ষমতায় এলে, কারণ সে তার মোল্লাদের পাকিস্তান পাঠিয়ে দিতে পারবে না, মিলিটারিদের তো আর বঙ্গোপসাগরের ঘাঁটি করে ওখানে রাখতে পারবে না, কোনো সন্দেহ নেই। এটা একটা জটিল প্রশ্ন, $1 মিলিয়ন কোশ্চেন এটা। তাহলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগকে এখানে 20 দাঁত ভেঙে দিতে হবে, মৌলবাদের 20 দাঁত ভেঙে দিতে হবে। আর রাজনীতিবিদের হাতে দিতে হবে, মিলিটারির হাতে নয়। মিলিটারিদের বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, তোমার দায়িত্ব তুমি পালন করো, তোমার দায়িত্ব দেশের নিরাপত্তা রক্ষা করা বহিঃশত্রুর হাত থেকে, আর জাতীয় দুর্যোগে তোমাকে আসতে হবে। এই জন্য তুমি শপথ নিয়েছো। হাসপাতালের পরিচালক থেকে আরম্ভ করে দেশের গুরুত্বপূর্ণ 70-এর বেশি পদ মিলিটারি সবসময় এনজয় করে এরশাদ আমল থেকে। আওয়ামী লীগ এটা পাকিস্তানি প্রসেস। এটা শিখেছে বাংলাদেশের মিলিটারি, এটা শিখেছে ব্যাংক বানানো, ব্যবসা করা, হাসপাতাল বানানো, এমনকি ট্রেনিং করানো। আর্মিদের একটা ট্রেনিং সেন্টার আছে, মানে টেকনিক্যাল স্কুলের মতো, মানে যারা কর্মশালা না, তারা ট্রেনিং দেয়, সরকারের মাধ্যমে একটা সার্টিফিকেট দেয়। সেখানে আমিও ট্রেনিং করেছি। তারা বহু কিছু করেছে। তারা এন সেক্টর নাই যে তারা করে নাই। আপনি শুনলে আশ্চর্য হবেন, সেনাবাহিনী কর্মকর্তারা এখন বাড়িতে বিয়ে করে না, মসজিদে বিয়ে করে। এটা হচ্ছে টোটালি ইসলামী চরমপন্থীদের একটা সিমটম।
অপ্রিয় হলেও এই কথা সত্য। বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশে সবচেয়ে বড় প্রতিযোগিতা কি জানেন? সবচেয়ে বড় জি। প্রতিযোগিতা বলেন। কেরাত প্রতিযোগিতা। আমি আরো ডিপে যাচ্ছি, আপনাকে শুনেন। সবচেয়ে যে প্রশ্নটা করেছেন, কি করবে আওয়ামী লীগকে? মৌলবাদীদের বিষ দাঁত ভাঙার জন্য এই সমস্ত মৌলবাদীদের তাদের যে ফাইন্যান্সিয়াল জায়গা আছে সেগুলোতে হস্তক্ষেপ করতে হবে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তাদের প্রতিষ্ঠান, তারা কোথা থেকে পয়সা আনে, কোথায় খরচ করে, এগুলোর ব্যাপারে তদারকি করতে হবে। তাদের যাতায়াত, কে কোন দেশে যায়, মৌলবাদীরা, এগুলো খোঁজ রাখতে হবে। তাদের সাথে কারা কারা মেশে তার খোঁজ রাখতে হবে। মাদ্রাসাগুলোতে নজরদারি বাড়াতে হবে। আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও মাদ্রাসা আপনি জাতির সঙ্গে থেকে হইতে পারবেন না, বলে লাভ নাই। আপনি জীবনেও তাদের আপনি মেইন রুটে আনতে পারবেন না। মাদ্রাসা থেকে ইউনিভার্সিটি ভর্তি হওয়া সবচেয়ে সহজ। জি 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 জি, একদম ঠিকই বলছেন। তার চেয়ে বড় কথা যে সেই জন্য বলছে মাদ্রাসার চিন্তা বাদ। এখন এটা আগেও বলেছি সম্ভবত আপনার এখানে, যে বিশ্ববিদ্যালয়গুলো যাতে মাদ্রাসায় পরিণত না হয় এদিকে খেয়াল রাখতে হবে। আর যদি খেয়াল না করে 5ই আগস্ট এরকম প্রতি বছর ঘটবে, 17 বছর পর পর না, প্রতি বছর ঘটবে। মৌলবাদ কত শক্তিশালী হলে আওয়ামী লীগ এবং বিএনপি কে একই সাথে চ্যালেঞ্জ করে। এই দেশে জঙ্গিবাদ কত স্প্রেড করলে, কত শক্তিশালী হলে, কত শেকড়ে চলে গেলে আওয়ামী লীগ এবং বিএনপি কে একসাথে চ্যালেঞ্জ করে বসে আছে, এটা ভাবতে পারেন? সেনাবাহিনীর যে কথা বললেন, সেনাবাহিনীর ভিতরে মৌলবাদী গিজ গিজ করে। এদেরকে উপরে নজর, টোটালি ফাঁকি। আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেটের যে বোর্ডের প্রধান, তার চেহারাটা দেখেছেন? আমাদের সেনাবাহিনী প্রধানের বঙ্গভবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি হচ্ছে সেখানে ইমামতি করছেন। না না, এগুলো তো ব্যক্তি জীবনে, কিন্তু তারা ধার্মিক না। তারা কিন্তু চেতনায় মৌলবাদী, ধার্মিক না। ধার্মিক হলে আপনাকে সত্য কথা বলতে হবে। আর ইসলাম ধর্মে তো ব্যাংকিং সিস্টেম নেই, ব্যাংকে আপনি টাকা রাখতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না। কিন্তু সেনাবাহিনীতে দুর্নীতি হয় না, শুধু পুলিশই দোষ। ও সব মাছে গু খায়, ঘাইরা মাছের নাম হয় না, সব পুলিশ ঘুষ খায়। পুলিশ এখনো 3 থেকে 4 নাম্বারের উপরে উঠতে পারে নাই। শিক্ষা বিভাগ, বন বিভাগ, এরা হচ্ছে ভূমি, এরা হচ্ছে হলো আপনার 1, 2, 3 থাকে। পুলিশ থাকে 4 নাম্বারে ঘুষে, সেনাবাহিনী ঘুষ খায়। বাংলাদেশের যত কন্ট্রাক্টরই হচ্ছে সেনাবাহিনীর ভিতরে। ওই কমিশনের টাকাটা তো কেটে নেয়, তারপরে না আপনার হাতে মূল টাকা দেয়। সেনাবাহিনী তো তুলসী পাতায় ধোয়া। হ্যাঁ, ওই যারা বলে যে চেয়ারম্যান গমসুর, সন্দেহ নাই চেয়ারম্যান গমসুর। এমপিরা দুর্নীতি করে, সন্দেহ নাই তারা দুর্নীতি করে। সেনাবাহিনী কি তুলসী পাতায় ধোয়া? তারা ঘুষ খায় না? তারা আরো বেশি খায়, আগে কেটে নেয়, আগে বিসমিল্লাহির রহমানির রহিম করে কেটে নেয়, তারপরে তারা কাজ করে। আমরা এগুলো জানি, সবই জানি, আমরা সবই জানি সেনাবাহিনী কোথায় কোথায় ঘুষ খায়, সবই জানি আমরা। সেনাবাহিনী ঘুষ খায় মানে, আর বাংলাদেশের যত আকাম কুকাম হয়েছে, যত দেশে ভয়ঙ্কর কিছু ঘটেছে, সব সেনাবাহিনী দেয়। অপ্রিয় হলো এই কথা সত্য। আমরা জানি যে এই কথাগুলো আমার দেশের বুদ্ধিজীবীরা বলবেন না, কারণ এই দেশে শুধুমাত্র ইউনুসের সার্টিফিকেট হলো, ইউনুসের পাসপোর্ট নাই, আর ইউনুস 3rd ক্লাস পেয়েছিলেন। এই কথাটা বলার কারণে কলিমুল্লাহ স্যার জেলে। এই দেশে কথা বলা তো বিপজ্জনক। এই যে লোকটা নিরীহ, তার নামে কথা বললে জেলে যেতে হতো। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার সাহস কার আছে? কয়জনের মাথায় ঘাড়ে মাথা 4-5টা আছে, রাবণের মতো 10টা আছে, কথা বলবে? আর বললো আমি কিভাবে বলি? আমার কোনো আগ্রহ নেই, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, আমার কোনো আশা নাই, আমার কোনো এজেন্ডা নাই, তাই আমি বলতে পারি, তাই আমি ভীতিহীন। আমার ওই দেশে গিয়ে এমপি মন্ত্রী হইতে হবে না, ওই বাংলাদেশের থেকে আমাকে সুবিধা নিতে হবে না, আমাকে বিভিন্ন রাজনৈতিক বা অরাজনৈতিক সুবিধা নিতে হবে না, আমার কারো কাছে যেতে হবে না। আমি কোনো ফলের আশা কিছু করি না। দুটো বিষয় বিএনপি কিভাবে হ্যান্ডেল করবে? বিএনপি গভর্নমেন্ট আপনি কি মনে করেন? বিএনপি তো মোল্লার মিলিটারিকে হ্যান্ডেল করতে পারবে না। যারা আমার ভাবির বাতি, যারা ফেসবুকে পোস্ট দিলে তারেক রহমানের মতো এই মুসলেখা প্রধানমন্ত্রীর কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায়, সে বুঝি মোল্লা মিলিটারিকে হ্যান্ডেল করতে পারবে? তার ক্ষমতা আছে নাকি? সে নিজেই তো মোল্লা মিলিটারির অংশ। তার বাপের মেরে ফেলছে, সে বিচার চাইছে আজ পর্যন্ত। বঙ্গবন্ধু কন্যা তার পিতার হত্যার বিচার, তার পিতার না, আসলে জাতির পিতার হত্যার বিচার করেছে। শেখ হাসিনা যদি শেখ হাসিনার ব্যক্তি শেখ মুজিবের বিচার চাইতো, এটা তো আমার কথা বলার ছিল না। বঙ্গবন্ধু জাতির জনককে হত্যার বিচার করিয়ে নিয়েছেন, পরে হলো তার পিতা। শুধু একজনের পিতার জন্য তো আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য পেশা করেছে, এর জন্য আমি চেতবো কেন? যদি শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ হাসিনার পিতা হইতেন, আমি খেপে যাবো কেন? আমি যুদ্ধ ঘোষণা করবো কেন? আমি বিরোধিতা করবো কেন? আমি এত কথা বলবো কেন? তিনি তো শুধু তার পিতা নন। শেখ হাসিনা সেটা বিচার করেছেন, ইন্ডেমনিটি তুলে বিচার করেছেন। তারেক রহমান তো আজ পর্যন্ত বিচার সাহসী পায় নাই, তার বাপের সাহসী কুলায় নাই। এখন কুলাবে যে কিনা এখন তার ওই বললামই তো, যে আমার ভাবির পোলাদের
হুমকিতে তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পাল্টে যায়, প্রধানমন্ত্রীর বক্তব্য পাল্টে যায়, মির্জা ফখরুল সাহেব বক্তব্য পাল্টে যায়। পুলিশ